নমস্কার বন্ধুরা, আমরা আজকেও ইউটিউবে এসেছি। প্রতি বুধবার যেমন ক্লাস থাকে সেই ক্লাসের নিরিখেই এসেছি। আমাদের আজকের বিশেষ যে ক্লাস রয়েছে সেটি হচ্ছে সিলেকশন প্রসেস অফ অ্যান অপশনাল সাবজেক্ট। এই বিষয়টি আলোচনা করতে গিয়ে শুরুতেই বলবো, আমি কেডি স্যার, কমলেন্দু দালাল আনএকাডেমি প্লাস এডুকেটর হিসেবে সোশিওলজি অপশনালের দায়িত্বে রয়েছি প্রায় 1 বছর। এর আগে প্রায় 24 বছর আমি বিভিন্ন প্রতিষ্ঠানে, কলেজ, বিশ্ববিদ্যালয়ে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছি। হেড অফ দ্য ডিপার্টমেন্টের দায়িত্ব পালন করেছি। এখন আনএকাডেমির এই গুরু দায়িত্বে রয়েছি। সেখানে শুরুতেই বলবো, আমরা অতি সম্প্রতি একটি ক্র্যাশ কোর্স এনেছি। যারা 2021-কে টার্গেট করে এগোচ্ছ তাদের দিকে লক্ষ্য রেখে এই কোর্সটি এনেছি। কিছু ক্লাস আমরা পেরিয়েছি। যারা প্লাস এডুকেটর লার্নার হিসেবে আছো তারা অতি সত্বর জয়েন করো। যারা আনএকাডেমির বাইরে রয়েছে, এই ধরনের ফ্রি ক্লাসগুলি শুনছো এবং নিজেদেরকে আরও অভিজ্ঞ করছো, তারা যদি মনে করো যে আনএকাডেমিতে এসে আরও বৃহত্তর সুযোগ সুবিধা গ্রহণ করবে, সেক্ষেত্রে বলবো, প্রত্যেক প্লাস এডুকেটরের একটা কোড রয়েছে। আমার যেমন কেডি স্যার প্লাস, এটি ব্যবহারের ফলে 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যায়। তোমরা সেটা ব্যবহার করতে পারো এবং দ্রুত এই কোর্সে এসে তোমরা আগামী দিনে তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাও। আজকে যে বিষয়টি আমি এখানে আলোচনা করতে আগ্রহ প্রকাশ করেছি সেটি হচ্ছে, এখন WBCS এর ফর্ম ফিল আপ চলছে। এই সময় কম্পালসারি বিষয়গুলি নিয়ে বিশেষ সমস্যা হয় না। সমস্যা হয় যখন কোনো অপশনাল সাবজেক্ট আমাদের সিলেক্ট করতে হয়, সেক্ষেত্রে কিছু সমস্যা হয়। তার কারণ হচ্ছে, কোন বিষয় নিয়ে আমরা অপশনালের 400 নাম্বারের মতো এত ভারী অংশটি আগলাতে পারবো, সেটি নিয়ে অনেক সময় দ্বন্দ্ব বা অসুবিধে তৈরি হয়। আমরা এটা জানি যে WBCS এর মতো পরীক্ষার 3টি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে। একটি প্রিলিমিনারি, যেখানে 200 নাম্বারের পরীক্ষা হয়। সেই 200 নাম্বারের পরীক্ষায় 8টি মডিউল থাকে। সেগুলি মেইনে বড় করে আবার সেগুলিরই পরীক্ষা হয়। তো সেক্ষেত্রে যেমন বিষয়বস্তু হিসেবে ইংরেজি, জিআই এর কিছু কোশ্চেন থাকে, জেনারেল সায়েন্সের কিছু কোশ্চেন, এছাড়া ইতিহাস, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এগুলো যা বলছি 25 করে এক একটা মডিউল। এছাড়া রয়েছে জিওগ্রাফি, প্রেফারিং ইন ওয়েস্ট বেঙ্গল,
জেনারেল জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স সহ এই মডিউলগুলি দিয়ে 200 নম্বরের পরীক্ষা, তাতে কাট অফ মার্কসের মধ্যে থাকলে মেইনের প্রশ্ন, মেইন 1200 নম্বরের পরীক্ষা, সেখানে 6টি পেপার 200 করে 3 ঘন্টার সময়ের মধ্যে সেগুলো দিতে হয়, এবং 400 নম্বরের অর্থাৎ 1200 প্লাস 400 1600 নম্বরের কম্পালসারি মেইন পরীক্ষা। আর তাতে যদি কোয়ালিফাই করো তাহলে 200 নম্বরের পার্সোনালিটি টেস্ট, বিশেষ করে যারা বিতে কোয়ালিফাই করছো, সির জন্য 150 আর ডির জন্য 100 নম্বরের পার্সোনালিটি টেস্ট রয়েছে। তো এক্ষেত্রে যেটি পেপার ডিস্ট্রিবিউশন রয়েছে কম্পালসারি হিসেবে, সেখানে বাংলা বা হিন্দি বা উর্দু, নেপালি অথবা সাঁওতালি এই লিটারেচারের পেপারটি ডেসক্রিপটিভ 200 নম্বরের 3 ঘন্টার পরীক্ষা হয়। একই সিলেবাসে ইংলিশেরও পরীক্ষা হয়, এগুলো কম্পালসারি, অর্থাৎ এগুলো দিতেই হবে। প্রসঙ্গত বলে রাখি, যারা সিডিতে বসো তাদের জন্য এই অপশনালের 400 নাম্বার কম্পালসারি নয়, অর্থাৎ দিতে হয় না। তাহলে সিডির জন্য এই 1200, আবার যারা এবিসিডি দেবে তাদেরকে এই কম্পালসারির সঙ্গে এই অপশনালটিও দিতে হয়। তাহলে কম্পালসারির পেপারগুলি বাংলা, ইংরেজি এই দুটি ডেসক্রিপটিভ 200 নাম্বার, 3 ঘন্টা করে সময়। জেনারেল স্টাডিজ 1 এবং জেনারেল স্টাডিজ 2 এই দুটি পেপারে দুটো একদিনেই হয়, অর্থাৎ দুটো করে একদিনে সকাল বিকাল করে হবে। এগুলো 200 নাম্বার করে 3 ঘন্টা সময় রয়েছে। এরপর কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি, এই দুটো সাবজেক্ট একত্রে 200 নাম্বারের। এগুলো সমস্তই এমসিকিউ, বেঙ্গলি, ইংলিশ ডেসক্রিপটিভ। তারপরে যে পেপারগুলি সবই এমসিকিউ মডেল, যেগুলি প্রিলিতেও পড়ে এসেছো। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি, এটি 200 নাম্বারের 3 ঘন্টার এমসিকিউ। আর মেইনে থাকবে অ্যারিথমেটিক অ্যান্ড টেস্ট অফ রিজনিং, 200 নাম্বারের এমসিকিউ, 3 ঘন্টা সময়। এই হচ্ছে কম্পালসারি, যা সবাইকেই বসতে হবে, ABCD সবার জন্যে। যারা সিডি বসবে তাদের শুধুমাত্র এইটুকু বসলে হবে, আর ABCD যারা বসবে তাদের জন্য অপশনাল ও বাধ্যতামূলক, সেখানে পেপার 1, পেপার 2। আজকের প্রশ্ন হচ্ছে, এই যে দুটি পেপার অপশনালের, একটি সাবজেক্টের দুটি পেপার সিলেক্ট করতে হয়, এই জায়গাটাতে আমরা কি করে সিদ্ধান্ত নেব, সেই বিষয়টাতেই আমরা আজকে আলোচনার মধ্যে রাখছি। এইখানে একটা জার্নি দেখানো হয়েছে। সেই জার্নিটি হলো আমরা কিভাবে WBCS মেইন হয়ে, পার্সোনালিটি টেস্ট হয়ে চাকরির মুখোমুখি যাব। সেখানে একটা স্টেপ বাই স্টেপ ক্রোনোলজি রাখা হয়েছে। সেখানে এইভাবে রাখা হয়েছে: স্টার্ট দ্য প্রিপারেশন ডিউরিং 3rd, 4th ইয়ার ডিগ্রি কোর্স। এগুলো হলে ভালো হয়। যখন ডিগ্রি কোর্সে আছো তখনই, প্রায় ফাইনাল ইয়ারের দিকে যতই যাচ্ছ, তোমাকে এই WBCS সম্পর্কে, যদি মনে করো যে আগামী দিন WBCS এক্সিকিউটিভ হতে চাও, তাহলে শুরু করে দিতে হবে 3rd, 4th ইয়ার ডিগ্রি কোর্সের সঙ্গে সঙ্গে। নেক্সট, রিড NCERT টেক্সট বুকস ফ্রম ক্লাস 6 to 12। এই প্রিপারেশনের একেবারে শুরু থাকবে NCERT 6 to 12-এর যে বইগুলো রয়েছে, বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ যে বইগুলো রয়েছে, সেগুলো খুঁটিয়ে পড়া। তার পরের স্টেপে থাকছে ফিনিশ জেনারেল স্টাডিজ অ্যান্ড অপশনাল সিলেবাস ইন প্রিলিমস কাম মেইনস ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ। অর্থাৎ যখন তুমি প্রিলিমসের প্রিপারেশান চলছে, সেই সময় জেনারেল স্টাডিজ যে কম্পালসারি পেপারগুলো রয়েছে এবং অপশনালের সিলেবাসের উপর
একটা স্টাডি চলবে প্রিলিমসের পাশাপাশি, শুধু প্রিলিমস পড়লে হবে না। নেক্সট স্টেপে থাকবে স্টার্ট ডেইলি অপশনাল অ্যান্ড ল্যাঙ্গুয়েজেস। বাংলা ইংরেজি মনে রাখতে হবে, বাংলা ইংলিশ অথবা হিন্দি নেপালি যে যাই নেবে সেটি, এবং ইংলিশ এগুলো 200 200 400, আর অপশনালের দুটো করে পেপার 200 200 400, এই 800 নাম্বারের ডেসক্রিপটিভ সেটি শুরু করে দিতে হবে। কারণ ডেসক্রিপটিভ লেখা এখানে, বিশেষ করে WBCS কম্পিটিটিভ ডোমেনে ডেসক্রিপটিভ লেখায় যথেষ্ট চৌখস হতে হবে। 1600 নাম্বারের পরীক্ষায় আর 800 যা রয়েছে, যা বললাম সেগুলো MCQ মডেলের রয়েছে, সেগুলোর তো অবশ্যই চর্চা করতে হবে। পাশাপাশি ডেসক্রিপটিভ লেখায়ও হাত পাকিয়ে ফেলার জন্য অপশনাল এবং বাংলা ইংরেজি বা এগুলোর মধ্যে যারা যা নেবে সেগুলোর প্র্যাকটিস শুরু করে দিতে হবে। তারপরের স্টেপে থাকবে টেক এক্সাম প্রস্তুতি, মক টেস্ট। যদি নিজে কোনো এই ধরনের কোনো প্রতিষ্ঠানে যুক্ত হওয়া যায়, সেটা প্রিলিমস এবং মেইনের মক টেস্টগুলো চালু করতে হবে। অনেক ইনস্টিটিউট আছে যারা শুধুমাত্র মক টেস্ট নিয়ে থাকে। অ্যান্ড প্র্যাকটিস প্রিভিয়াস ইয়ার্স পেপার্স বিফোর প্রিলিমস অ্যান্ড মেইনস, এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে নিয়ে প্র্যাকটিস শুরু করতে হবে, মক টেস্টগুলি শুরু করতে হবে। লাস্ট স্টেপে থাকবে prepared for interview and take mock interview from expert panel। এইরকমও কোনো কোনো ইনস্টিটিউট ব্যবস্থা করে থাকে মক টেস্ট, মক ইন্টারভিউ বা মক পার্সোনালিটি টেস্টের। অনেক জায়গাতে এই ধরনের অ্যারেঞ্জমেন্ট হয়ে থাকে, সেখানেও যদি পার্টিসিপেট করা যায় তাহলে ভালো হয়। এবার আমরা যে জায়গাতে আসতে চাইছি তা হলো একটা অপশনাল পেপার। এখানে আগাম বলে রাখি, সেটা হচ্ছে WBCS এর মতো পরীক্ষাতে অনেক ক্ষেত্রে আমরা বলি এখন যে ধরনের সিলেবাস হয়েছে, অনেকটা একাডেমিক ইনডেপথ সিলেবাস হয়েছে। কিন্তু মনে রাখতে হবে একাডেমিক এক্সামিনেশান এবং কম্পিটিটিভ এক্সামিনেশানের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। যেমন একাডেমিক যে এক্সামিনেশানগুলি হয়, বিশেষ করে অনার্স বা মাস্টার্স ডিগ্রিতে, সেখানে 4 ঘন্টার সময় দেয়া থাকে, পরীক্ষা হয় 100 নাম্বারের। এখানে এই অপশনাল পেপারগুলিকে কিন্তু ইকুইভ্যালেন্ট টু অনার্স স্ট্যান্ডার্ড ধরা হয়। কিন্তু পরীক্ষার যে কাঠামো, ইন্টারনাল যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, তাতে দেখা যাচ্ছে যে 3 ঘন্টা সময় দিয়ে 200 নাম্বারের একটা পরীক্ষা নিতে চাইছে। সেক্ষেত্রে কিন্তু লেখার ধরন এবং ফ্লুয়েন্সি, স্পিড সমস্ত কিছুকে একটা সুপার স্পিডে নিয়ে যেতে হবে। মনে রাখতে হবে কোথাও বলা নেই যে গুড হ্যান্ডরাইটিংয়ের প্রয়োজন, কিন্তু সেটা একটা হিডেন কোয়ালিটি হিসেবেই ধরা হয়। কারণ এক্সামিনারদের কোনো দায় নেই, তারা তোমার লেখাকে কষ্ট করে বুঝে নাম্বার দেবেন। তার কারণ হচ্ছে তুমি কত গুড হ্যান্ডরাইটিংয়ে কত স্পিডে লিখছো, সেটাও কিন্তু একটা পরীক্ষার মধ্যেই পড়ে। তো সেক্ষেত্রে অনেক সময় আমরা বলি, যদি সাবজেক্ট এমন কিছু পড়ে যা তোমার অনার্স বা মাস্টার ডিগ্রিতে ছিল এবং WBCS এর মতো পরীক্ষাতেও সেই সাবজেক্টগুলি সহজে নেওয়া যায়, যদি এরকম কিছু সাবজেক্ট থেকে থাকে, তাহলে অনার্স বা মাস্টার্স ডিগ্রির সাবজেক্টই তুমি নেবে। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা বলি যে এমন কিছু সাবজেক্ট আছে সেগুলি কিন্তু অনার্স মাস্টার্স থাকলেও নেওয়া ঠিক নয়। অর্থাৎ তোমাদের ভাষাতে যেটা স্কোরিং বলে থাকো, সেইটা কিন্তু স্কোরিং সেই অর্থে নয়। সেক্ষেত্রে আমরা সাবধানতা অবলম্বনের কথা বলি, বিশেষ করে যারা জেনারেল সায়েন্সের
কোনো অনার্স বা মাস্টার্স করেছো, বিশেষ করে ম্যাথমেটিক্স, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, ফিজিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স, রেডিও ফিজিক্স, কেমিস্ট্রি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এই ধরনের বা কোনো টেকনোলজির সাবজেক্ট বা ইঞ্জিনিয়ারিংয়ের সাবজেক্ট, এগুলি থেকে বেটার স্কোর করা খুব কষ্টকর, সেক্ষেত্রে আমরা বারণ করি। এছাড়া লিটারেচারের সাবজেক্ট হিসেবে ইংলিশ অবশ্যই আমরা বারণ করি। ইকোনমিক্স আমরা বারণ করি। হ্যাঁ, কথাও ঠিক যে এগুলো নিয়ে কেউ বসছে না তা নয়। যদি কেউ বসে, তার সেই ধরনের ফান্ডা বা যদি তার কনফিডেন্স লেভেল হাই থাকে, ওভার কনফিডেন্স বলছি না, কনফিডেন্স লেভেল হাই থাকে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং কোশ্চেন প্যাটার্ন সিলেবাস দেখে যদি মনে হয় যে হ্যাঁ এগুলো আমার করা আছে এবং এই ধরনের কোশ্চেনের আনসার আমি দিতে পারবো, তাহলেই নেওয়া যেতে পারে। তা না হলে খুব সাধারণ অর্থে আমরা বলি এগুলো বাদ দিয়ে এমন কিছু সাবজেক্ট নিতে হবে। তার ফলে অনেকেই, এবং বলা বা ভালো যে প্রায় 97 to 98% যারা নিজেদের অনার্স মাস্টার্স এত বছরের কোনো একটা সাবজেক্ট পঠন পাঠন করেও এইখানে তারা সেই সাবজেক্টগুলো নেয় না, বরং একটা সহজ সরল কিছু সাবজেক্ট নিয়ে তারা একটা মডারেট অথবা হাই স্কোরিংয়ের থেকে ডাব্লিউবিসিএসের এই হার্ডেল পেরিয়ে যেতে চায়। এখানে মনে রাখতে হবে পরীক্ষা কিন্তু 1200 আর অপশনাল সমেত 400, এই 1600 নাম্বারের পরীক্ষা। এখানে ধীরে ধীরে কাট অফ মার্কস ক্রমশ ওপরের দিকে যাচ্ছে। পরীক্ষার্থীরা কোশ্চেন প্যাটার্ন, এক্সাম প্যাটার্নের সঙ্গে যত অ্যাকাস্টাম হচ্ছে, ততই এই কাট অফ লেভেল ওপরের দিকে যাচ্ছে। ফলে সেক্ষেত্রে আমরা বলে থাকি সাধারণত অপশনালে 60% প্লাস মার্কস থাকা অবধারিত বাঞ্ছনীয়। তাহলে এবং কম্পালসারিগুলিতেও যদি 60% ধরে রাখা যায়, তাহলে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের দরজায় তুমি পৌঁছে যেতে পারো। সেই কারণে যদি এরকম মনে হয় যে আমার অনার্স মাস্টার্স পড়া আমার প্রিয় সাবজেক্ট ছেড়ে নতুন কোনো সাবজেক্ট গ্রহণ করে আমি বিসিএস ক্র্যাক করতে চাইছি, মনে রাখতে হবে যে বিসিএসের পড়তে গিয়ে এত বড় মার্কসের পরীক্ষা দিতে গিয়ে যদি কিছুটা সময় বাঁচানো যায়, এমন কিছু সাবজেক্ট নিয়ে যে পড়লেই বোঝা যায়, তাহলে সেই অপশনালগুলি তোমার এতদিনের পাঠ করা পড়া সাবজেক্টের থেকেও এখানে বেটার কিছু হতে পারে। সেই জন্য অপশনাল সিলেকশনের ক্ষেত্রে একটা কিন্তু দোদুল্যমানতা, কী নেব, কী নেওয়া উচিত, এইরকম একটা পরিস্থিতি কিন্তু প্রত্যেক ক্যান্ডিডেটের আসে। এটা কম বেশি যারা সরাসরি সিলেক্ট করে ফেলে, যে সাপোজ ধরো তুমি হিস্ট্রিতে অনার্স বা মাস্টার্স করেছো, সেক্ষেত্রে হিস্ট্রি এখানে একটি যথেষ্ট ভালো সাবজেক্ট। যদি তুমি মনে করো বাংলায় অনার্স বা মাস্টার্স করেছো, পলিটিক্যাল সায়েন্স জিওগ্রাফিতে অনার্স বা মাস্টার্স করেছো, তাহলে অনায়াসে এই সাবজেক্টগুলি তুমি এখানে রাখতে পারো। বা সোশিওলজি বা সাইকোলজি বা অ্যানথ্রোপোলজিতে অনার্স মাস্টার্স করেছো, তাহলে সেক্ষেত্রে অনায়াসে সেই সাবজেক্টগুলো রাখা যাবে, অসুবিধে নেই। যাই হোক, অপশনাল সিলেকশানের ক্ষেত্রে যে প্রসিডিওরগুলো এখানে আমরা রাখছি, সেগুলো যদি ফলো করো, তাহলে নিজেই নিজের অপশনাল সাবজেক্ট কী নেবে তা বেছে নিতে পারো। সেগুলো বলছি যে একটা সিম্পল ইন নেচার একটা সাবজেক্ট নিতে হবে, যা খুব বেশি জটিল নয়, নট ভেরি কমপ্লিকেটেড, খুব বেশি ডাইনামিক। যেমন ইকোনমিক্সের ক্ষেত্রে আমরা বারণ করি, এত বেশি ডাইনামিজম রয়েছে বলে ইন নেচার, তাহলে সিম্পল ইন নেচার হবে, অর্থাৎ একটা সাদামাটা সিলেবাস হবে, নট ভেরি কমপ্লিকেটেড, খুব জটিল কিছু হবে না, খুব ডাইনামিক সিলেবাস এইরকম কিছু নয়। নেক্সট,
জেনারেলি কনসেপচুয়াল, সাধারণত পড়লে বোঝা যায় কনসেপচুয়াল অথবা প্রি কনসেপচুয়াল, আগে ভাগেই আমার মধ্যে একটা কিছু অভিজ্ঞতা রয়েছে, নলেজে রয়েছে, এই রকম সাবজেক্ট যদি পাওয়া যায় সেগুলো হ্যাসেল ফ্রি বলি, যে নিঃসন্দেহে যে কোনো স্ট্রিম থেকে এসে সেই সাবজেক্টগুলো নেওয়া যায়। আর সাধারণত আমরা বিশেষ করে পরীক্ষার্থীদের মুখে যেটা শুনে থাকি কমনলি, যে এটা স্কোরিং, তাহলে সেখানে আমিও বলছি যে অল্প পড়ে যদি লেখা যায়, যদি মনে হয় কোশ্চেন কমন পাওয়া যায়, এই রকম সাবজেক্ট যদি কিছু একটা হয় এবং মেন্টাল সেট আপের সঙ্গে সেট করে যায় যে হ্যাঁ এটা আমি পারবো, তাহলে সেই রকম একটা অপশনাল, নট ভেরি মাচ টাইম কনজিউমিং, যদি পড়তে গিয়েই সময় চলে যায়, যদি আমার মাইন্ডসেটের সঙ্গে সেট আপ না করে, পড়তে ভালো না লাগে, সেই ধরনের অপশনাল না নেওয়াই ভালো। নট সো লেন্দি ইন সিলেবাস, যে সিলেবাসটা, যে সাবজেক্টটা আমি দেখছি সেই সাবজেক্টের সিলেবাস যেন খুব বেশি লেন্দি না হয়, এদিকে আমাদের মাথায় রাখতে হবে। খুব বেশি লেন্দি হলে তখন কিন্তু সেই সাবজেক্টে অনেক বেশি টাইম কনজিউমিং হয়ে যাবে। আর নট সো লেন্দি ইন সিলেবাস অ্যান্ড রেফারেন্স বুক আর অ্যাভেইলেবল, এবং যে সাবজেক্ট আমি নিতে চাইছি তার বাংলা ইংরেজি ভার্সানের বই, আমি যে ভার্সানে লিখব সেই বই বাজারে অ্যাভেইলেবল কিনা, কোনো স্ট্যান্ডার্ড লাইব্রেরিতে সেটা পাওয়া যায় কিনা, এইটাও একবার অবজার্ভ করে নিতে হবে। আর একটা বলা হচ্ছে অ্যাকাস্টামড উইথ মেন্টাল সেট আপ। অনেকে এরকম বলে যে আমি ম্যাথমেটিক্স পড়ে এসেছি, আমি সোশিওলজি অপশনাল, আমার ভালো লাগছে না। যদি শুরুতেই এমন কিছু হয়, নিতে হবে না, আরও খোঁজো, অন্যটা খোঁজো। আর একটা কথা বলছি, একটা অপশনালে তোমাকে এসে দাঁড়াতেই হবে। এটা ভালো লাগছে না, ওটা ভালো লাগছে না, কারণ তোমার সাবজেক্টের বাইরে তুমি ভাবতে পারছো না। যেটা বারবার বলছি, যদি মনে হয় যে স্কোরিং কথাটি তোমার অনার্স মাস্টার্সে করা সাবজেক্টের সঙ্গে এই ডোমেইনে, বিশেষ করে WBCS ডোমেইনে যদি মনে হয় স্কোরিংয়ের সম্ভাবনা নেই, তাহলে সেই সাবজেক্টের মায়া অনায়াসে ছেড়ে ফার্দার সাবজেক্ট যেগুলো পড়া হয়নি, এখনও অবধি পড়িনি, পড়তে হয়নি, সেরকমই একটি সাবজেক্ট, যতখানি সহজ সরল, সিলেবাস মডারেট, বিষয়বস্তু সাধারণ, এরকম একটা কিছু তোমাকে খুঁজে পেতে হবে। অ্যাকাস্টামড উইথ মেন্টাল সেট আপ। তবুও বলছি, মন মানসিকতাকে দৃঢ় করে হ্যাঁ আমি এই সাবজেক্টটা নিয়েই পড়ব। মনে রাখতে হবে এখানে যে সাবজেক্টগুলি পড়ছো আগামী দিন তোমার কোনো না কোনোভাবে কাজে লাগবে, তাতে কোনো সন্দেহ নেই। আর একটি গুরুত্বপূর্ণ কথা যেটা অনেক সময় আমাদের সামনে প্রশ্ন আকারে তোমাদের দিক থেকে আসে, যে বাংলায় লিখলে নাম্বার ওঠে কিনা, ইংরেজিতে লিখলে বেশি নাম্বার দেবে কিনা। এখানে পরিষ্কার মানে বলা ভালো যে বাংলা এবং ইংরেজি মাধ্যম এখানে গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে যে ধরনের প্রশ্নগুলি এখানে তোমাদের সামনে আসবে, সেই প্রশ্নের মুখোমুখি ঠিকঠাক হতে পারছো কি না। অর্থাৎ কোশ্চেন সেটাররা যেমন চাইছেন, এক্সামিনাররা যেমন চাইছেন, ঠিক তেমন উত্তর হচ্ছে কি না, সেটা বাংলা না ইংরেজিতে, সেটা কিন্তু খুব বেশি ধর্তব্যের মধ্যে পড়ে না। উত্তরটা সঠিক কিনা, এক্সামিনাররা যতটুকু চাইছেন ঠিক সেই রকম কোনো উত্তর হচ্ছে কিনা, সেটা বাংলা বা ইংরেজির বিষয়ের মধ্য দিয়ে তারা সেটা বিবেচনা করেন না। মনে রাখতে হবে যে অনেকেই এরকম কিছু মনে করেন যে আমি কনভেন্টে পড়াশোনা করে এসেছি, আমি ইংরেজিতে লিখব না, বাংলায় লিখব। যদি মনে হয় কনফিডেন্স লেভেল ভার্সানের ক্ষেত্রে যে ইংরেজি বা বাংলা, এখানে ডেসক্রিপটিভ লিখতে হবে এবং ফাস্ট লিখতে হবে। যদি ভার্সানের ক্ষেত্রে কোনো রকম কনফিউশন থাকে যে আমি ইংলিশ মাধ্যমে পড়েছি কিন্তু আমি এত ডেসক্রিপটিভ লিখতে পারবো না, তাহলে সেটা বাংলায় যদি স্পিড থাকে, অনেক সময় দেখা গেছে যে যারা ইংরেজিতে
পড়াশোনা করেছো তাদের বাংলায় স্পিড থাকে না, এখানে কিন্তু একটা স্পিডে তোমায় লিখতে হবে, সেটা ভেবে তোমাকে সেটা করতে হবে। আবার অনেকে আছে আদ্যোপান্ত বাংলায় পড়াশোনা, বাংলা মিডিয়ামে পড়াশোনা করে এসে হঠাৎ করে ইংরেজিতে লিখতে চাইছে, এটাও এক ধরনের বোকামো হয়ে যাবে। সুতরাং যে যে ভার্সানে পড়েছো চেষ্টা করবে সেই ভার্সানে থাকতে। তার কারণ এখন ABCD লিখে বা তৈরি হয়ে এগোনো যাবে না। দ্বিতীয় কথা হচ্ছে স্পেলিং মিস্টেকের কথা এখানে কিছু বলা নেই, তবুও একটা ঘুরিয়ে ফিরিয়ে কিছু বলা রয়েছে। সেটা হচ্ছে যে তোমরা যে বাক্যটা কনস্ট্রাকশন করবে সেইটা যেন একটা স্মুথ, একটা স্পিড থাকে, যেন এক্সামিনার সহজে পড়ে বুঝতে পারেন, কনস্ট্রাকশনে কোনো গলদ না থাকে। দ্বিতীয়ত হচ্ছে বারবার কোনো সাধারণ বানান ভুল হচ্ছে, স্পেলিং মিস্টেক, সেটা করাটাও ঠিক হবে না। যাই হোক, হাউ ডু ইউ সিলেক্ট অ্যান অপশনাল সাবজেক্ট? যদি তাই হয় সেক্ষেত্রে আমরা এইবার যেটা দেখব, সি দ্য সিলেবাস ফার্স্ট। আমি প্রথমে আমার সাবজেক্ট নিতে পারছি কি না, যদি না নিতে পারি তাহলে বাকি কি সাবজেক্ট রয়েছে যা আমার মানসিকতার সঙ্গে খাপ খায়, সেই রকম সাবজেক্ট, এবং এখানেও হ্যাসেল ফ্রি হয় এবং পড়লে বোঝা যায় সহজ সরল বিষয়বস্তু, সেই রকম কতগুলো সাবজেক্টের আমি র্যাঙ্কিং করব। এইবার সেই সাবজেক্টগুলির সিলেবাস প্রথমেই দেখব, অ্যান্ড দেন ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য স্পেয়ার অফ দ্য সাবজেক্ট। সেই সিলেবাস দেখে আমাকে বুঝতে হবে যে এই বিষয়টি কোন মূল বিষয়বস্তুকে ধরে আলোচনা করে, স্পেয়ার অফ দ্য সাবজেক্ট। এরপরে আমরা কি করব, সি দ্য প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স। অন্তত 4-5 বছরের আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখব, কোশ্চেন দেখে একটু আইডিয়া করব। এরপরে অ্যাসিমিলেট উইথ দ্য কোশ্চেন অ্যান্ড সিলেবাস, অর্থাৎ সিলেবাসের কোন অংশ থেকে কোশ্চেন এসছে আমি একটু ট্রাই করব আমি বুঝতে পারছি কি না। তার মধ্য দিয়ে আমি এইটুকু উপলব্ধি করব যে সিলেবাসকে বেস করে কিভাবে কোশ্চেন হয়, বা সেই কোশ্চেনের খুব কমপ্লেক্সিটি রয়েছে কি না। সি অ্যাভেলেবল বুকস ইন লাইব্রেরি অথবা মার্কেটে, বাজারে লাইব্রেরিতে আমি যে সাবজেক্টটি পড়তে চাইছি বই কতখানি অ্যাভেলেবল, যদি বাংলায় পড়তে চাই বাংলার বই কতখানি আছে, কাদের বই আছে, ইংরেজি বই কাদের রয়েছে, এগুলো একটু দেখতে হবে। অর্ডার অফ প্রেফারেন্স ক্যাটেগরিক্যালি, তাহলে আমি যে সাবজেক্টের একটা ক্যাটেগরি করেছি 1, 2, 3 করে, এটা না হলে এটা, এটা না হলে এটা, তার একটা প্রেফারেন্স ক্যাটেগরিক্যালি তৈরি করতে হবে। এইবার ফাইনালাইজ দ্য ভার্সন অফ রিটেন ল্যাঙ্গুয়েজ, আমি যে ভার্সনে লিখব সেটাকে আমাকে সেটেল করতে হবে যে হ্যাঁ আমি বাংলাতেই লিখব, হ্যাঁ আমি ইংলিশেই লিখব। এরপর প্রায়োরিটি অফ সিলেকশন ফ্রম পাস, অনার্স, মাস্টার্স ডিগ্রি ইফ পসিবল। বললাম যদি সম্ভব হয় আমার পাসের সাবজেক্ট হিসেবে, অনার্স মাস্টার্স সাবজেক্ট হিসেবে যদি এখানে শ্যুট করে যায়, WBCS ডোমেনে কিভাবে শ্যুট করবে সেটাও বলেছি, যদি শ্যুট করে যায় আমি তার বাইরে যাব না। কাউন্সেলিং ইজ দ্য বেস্ট ওয়ে। এখানে এই যেমন এইটাই কাউন্সেলিং সেশন হচ্ছে, কাউন্সেলিং নিতে হবে, কোনো এক্সপার্টের কাছ থেকে কাউন্সেলিং নিতে হবে, বাট সেলফ কাউন্সেলিং ইজ দ্য বেস্ট কাউন্সেলিং। কিন্তু শেষ সিদ্ধান্তটা আমাকেই নিতে হবে যে হ্যাঁ এই সাবজেক্টই আমি অপশনাল নেব। সেই জন্য বলা হচ্ছে সেলফ কাউন্সেলিং ইজ দ্য বেস্ট কাউন্সেলিং। এরপর সার্চ ফর দ্য অ্যাভেলেবিলিটি অফ গাইডেন্স। এখানে মনে রাখতে হবে একটা গাইডেন্স, যেহেতু আমার সাবজেক্টের বাইরে বেরিয়ে যাচ্ছি, যদি মনে হয় না আমার সাবজেক্টই পড়ছি, অনার্স মাস্টার ডিগ্রিতে পড়েছি সেটাই পড়ছি, তা সত্ত্বেও এইখানে যেহেতু 3 ঘন্টায় 200 নম্বরের একটা পরীক্ষা,
ফলে একাডেমিক প্যাটার্ন থেকে সম্পূর্ণ অন্য ধরনের প্যাটার্নে এখানে লিখতে হবে। তাই একটা ভালো গাইডেন্স চাই। যদি কোনো ভালো ইনস্টিটিউট পাওয়া যায় কি কোনো পার্সোনাল গাইডেন্স পাওয়া যায়, তিনি এই ধরনের কম্পিটিটিভ সিলেবাস সম্পর্কে ওয়াকিবহাল পড়িয়ে থাকেন, সেই রকম কিছু খুঁজে নিতে হবে। বি অ্যাওয়্যার অ্যাবাউট দ্য কোয়ালিটি অফ গাইডেন্স, সেখানে মাথায় রাখতে হবে যে যেখানে আমি গাইড নিচ্ছি তার কোয়ালিটি অফ গাইডেন্স, ফ্যাকাল্টিস সম্পর্কে খোঁজ খবর নিয়ে তবেই কিন্তু এই ধরনের গাইডেন্সে যেতে হবে। আমি গাইডেন্স পেলাম, এখন যেহেতু অনলাইনে, আমি বললাম ঠিক আছে আমাকে নোট পাঠান, আমি দেখি, যত রকমভাবে স্ক্রুটিনি করা যায় সেইগুলো দেখতে হবে। এরপর মেজর কন্ডিশনস টু বি রিমেম্বার্ড, অপশনাল নিতে গেলে যেগুলো অবশ্য মনে রাখতে হবে, আবারও স্পেসিফিক্যালি সেগুলো মনে করিয়ে দিচ্ছি। তা হলো অবজার্ভ রিসেন্ট ট্রেন্ডস বাট সিলেক্ট দ্য সাবজেক্ট অ্যাকর্ডিং টু ইয়োর ওন ডিসিশন। এখন অর্থাৎ দেখতে হবে কারা বেশি কোন সাবজেক্টগুলো নিচ্ছে, কোন সাবজেক্টগুলি অপশনালে অ্যাসপিরেন্টরা বেশি পছন্দ করছে সেই ট্রেন্ডটা ফলো করতে হবে। কিন্তু আমি দেখা যাবে যে সেই ট্রেন্ডের মধ্যে পড়ি না, কারণ আমার ডিসিশানে এমন একটি সাবজেক্ট এসছে সেটা হয়তো খুবই কম নেয়, আমার মেন্টাল সেট আপে সেই সাবজেক্টটাই শ্যুট করছে, সেই জন্যে আমি সেটাই নিয়েছি। যদি এরকম হয় তাহলে সেটাই আমি নিয়ে পড়বো। অ্যাভয়েড গ্রুপ বেসড ভিউজ, অনেকে বলছে আমি এটা নিয়েছি নিয়ে একসঙ্গে পড়বো। ওরাল কাউন্সিলিং এগুলোকে অ্যাভয়েড করতে হবে। আর কনভেনশনাল থটস অ্যাবাউট সাবজেক্ট প্রেফারেন্স অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন, যদি এরকম হয় এটাই নিয়ে থাকে সবাই, এটা নিয়েই বিসিএস বেশি পায়, এই চিন্তাভাবনাগুলিকে অ্যাভয়েড করতে হবে। ডোন্ট বিকাম মিসগাইডেড বাই এনিওয়ান, কোনো লেম্যানের থেকে সাবজেক্ট আচ্ছা কী নিলে ভালো হয়, অনেক সময় দেখি হয়তো তিনি জিআই পড়ান, পরিচিত স্যার, তাকেই জিজ্ঞেস করছে স্যার অপশনাল কী নেব, এটা কিন্তু ঠিক নয়। কোথাও না কোথাও কাউন্সেলিংয়ের ব্যবস্থা আছে, এবং আমি যে সাবজেক্ট নিতে চাইছি দরকার হয় সেই স্যারদের সঙ্গেই কথা বলবো। সাবজেক্ট সিলেকশন ইজ আ টাইম টেকেন প্রসিডিওর, মনে রাখতে হবে ওই আলু বেগুন কেনার মতো নয়। একটা সাবজেক্ট আমি অন্তত 2 বছরের জন্য তাকে সঙ্গী করব, তার আদ্যোপান্ত জানবো, তাকে একেবারে পোস্টমর্টেমের মধ্য দিয়ে তাকে একেবারে কাটাছেঁড়া করে সেই সাবজেক্টের সমস্ত কিছু আমি হস্তগত করব। ফলে সেই সাবজেক্ট আমি এমন একটি নেব যেন আগামী বছর তাকে পাল্টে আবার একটা সাবজেক্ট নিতে না হয়। আমরা মজা করেই বলি একটা অপশনালকে যত্ন করার অর্থ হচ্ছে একটা শিশুকে মানুষ করা। যদিও এই উদাহরণ তোমাদের সঙ্গে মেলে না, তবুও এইটুকু বলা যে একটা শিশুকে যেভাবে যত্ন করে বড় করতে হয় সেই সম্পর্কে আমাদের সবারই নজর থাকে। সেই জন্যে যদি বছর নতুন করে একটা সাবজেক্ট নিতে হয় সেটা অত্যন্ত দুর্ভাগ্যের হবে। এরপর আমরা যে বিষয়টিতে আসছি সেটা হচ্ছে যে বিষয়গুলি সাধারণত ডাব্লিউবিসিএস পড়তে এসে বা পরীক্ষা দিতে এসে সাধারণত যে অপশনালগুলি অ্যাসপিরেন্টরা নিয়ে থাকে, কমন অপশনাল সাবজেক্ট, সেগুলো বলছি। যেমন অ্যানথ্রোপোলজি দেখা যাবে অনেকেই নিচ্ছে, সোশিওলজি, হিস্ট্রি, সাইকোলজি,
পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, বেঙ্গলি লিটারেচার, কমার্স, এই সাবজেক্টগুলি সাধারণত ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্টরা কম বেশি নিয়ে থাকেন। সেক্ষেত্রে অ্যানথ্রোপোলজি নিতে গেলে আমরা বলি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা বায়োসায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে এই সাবজেক্টটি পড়তে অনেকটা সুবিধে হয়। তাছাড়াও অনেকে অন্য স্ট্রিম থেকে এসেও কিন্তু এই সাবজেক্টটা নিয়ে থাকে। বায়োসায়েন্স এর জায়গাটা অনেকটা রয়েছে, তাই বায়োসায়েন্সের নলেজ থাকলে এই সাবজেক্টে অনেক বেশি ফ্রুটফুল রেজাল্ট করা যায়। সোশিওলজির ক্ষেত্রে যেমন আমরা বলি যে কেউ যে কোনো সাবজেক্ট থেকে আসতে পারো, তার কারণ হচ্ছে এটি একেবারে সোসাইটি রিলেটেড সায়েন্স, ফলে একটা প্রি নলেজ এখানে প্রি কনসেপশন এই সমাজ সম্পর্কে থাকে বলে আমরা এই সাবজেক্টটি ফ্রিলি নিতে পারি যে কোনো স্ট্রিম থেকে, সায়েন্স, কমার্স, আর্টস, টেক, ইঞ্জিনিয়ারিং। হিস্ট্রির ক্ষেত্রেও প্রায় একই বলা যায়। সেক্ষেত্রে হিস্ট্রিও একটি হ্যাসেল ফ্রি সাবজেক্ট, সাইকোলজিও মোরলেস একটা হ্যাসেল ফ্রি, যে কোনো স্ট্রিম থেকে এসে কনসেপচুয়াল সাবজেক্ট নেওয়া যায়। পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে আমরা বলি, যেহেতু আমরা পলিটি পড়ি, অনেকে এই জায়গাটা ভুল করে যে আমি যখন পলিটি পড়ছি তাহলে তো অনেকটা কমন, কিন্তু মনে রাখতে হবে এটা পলিটিক্যাল সায়েন্স। পলিটি দ্যাট মিনস কনস্টিটিউশন। এই পলিটিক্যাল সায়েন্সের একটা ছোট অংশ আমরা পঠন পাঠন করি। সেক্ষেত্রে অনার্স মাস্টার্স থাকলে অনেকটা সুবিধা পাওয়া যায়। জিওগ্রাফির ক্ষেত্রে স্ট্রিক্টলি আমরা বলে থাকি যদি অনার্স মাস্টার্স থাকে, যদি পাসও থাকে একটু কষ্ট হবে, অনার্স মাস্টার্স থাকলে জিওগ্রাফি অনায়াসে, যদি কারো থাকে অন্য কোনো সাবজেক্টের দিকে তাকানোর প্রয়োজন নেই। বেঙ্গলি লিটারেচারের ক্ষেত্রেও বলবো যদি অনার্স মাস্টার্স থাকে তাহলে তো অতি উত্তম, যদি তাও না থাকে, যদি মনে করো যে আমি ভালো বাংলা লিখতে পারি, কনস্ট্রাকশন ভালো, সেক্ষেত্রেও অনায়াসে এই সাবজেক্টটি নেওয়া যেতে পারে। কমার্সের ক্ষেত্রেও অবশ্য করে বলবো যদি অনার্স থাকে তবেই, নচেত অন্য কেউ এই সাবজেক্টটি নেওয়ার চেষ্টা করো না। যদি কারো অনার্স থাকে তাহলে চেষ্টা করতে পারো। সিলেবাসগুলো কিন্তু অবশ্যই যারা যে সাবজেক্ট নিচ্ছ, যদি নিজেদেরও হয় যে হ্যাঁ আমরা অনার্স মাস্টার্স পড়েছি, তা সত্ত্বেও সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন অবশ্য দেখে নিয়ে তবেই কিন্তু সাবজেক্ট সিলেক্ট করতে হবে। বারবার বলছি, শুধু একদিক দেখলে হবে না, অনেক দিক দেখার রয়েছে। এই সাবজেক্টগুলির ক্ষেত্রে যথেষ্ট অ্যালার্মিং যদি কারো থাকে, আমরা বারণ করি তুমি এই সাবজেক্টগুলি অপশনাল হিসেবে সিলেক্ট করবে না। যেমন সাবজেক্ট ফ্রম জেনারেল সায়েন্স, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, এই যে মলিকুলার বায়োলজি, এই ধরনের যেগুলো রয়েছে সেগুলো থাকলে এই সাবজেক্ট, ফিজিওলজি, চেষ্টা করো যদি অ্যাভয়েড করা যায়। ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে আগেও বলেছিলাম যদি সম্ভব হয় এই সাবজেক্টটা অ্যাভয়েড করা। ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্সের সাবজেক্ট নিয়ে অনেকেই পঠন পাঠন করো, চেষ্টা করো এই সাবজেক্টগুলিও অ্যাভয়েড করা। ম্যানেজমেন্ট সায়েন্স নিয়ে অনেকে পড়াশোনা করো, সেগুলোও অ্যালার্মিং। সাবজেক্ট ফ্রম বিটেক, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল সায়েন্স, এই রকম কিছু থাকলে সেগুলিও অ্যাভয়েড করা ভালো। ল, জিওগ্রাফির ক্ষেত্রে যেটা বলেছি যদি অনার্স থাকে তবে, নচেত বাদ দেওয়াই ভালো। এই সাবজেক্টগুলি নেয়ার ক্ষেত্রে আমরা আপত্তি করি, কারণ আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি এই সাবজেক্টগুলি সেই অর্থে যে স্কোর করলে ইন্টারভিউর মুখোমুখি হওয়া যেতে পারে, এই সাবজেক্টগুলি কিন্তু সেই স্কোরিং দিতে চায় না, অর্থাৎ অনেকটা হার্ডল সাম হিসেবে আমরা মনে করি। সেই তুলনায় এই সাবজেক্টগুলির থেকে তোমাদের পছন্দের যে কোনো সাবজেক্ট বেছে নিতে পারো। শুধুমাত্র পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, কমার্স, এই সাবজেক্টগুলির ক্ষেত্রে একটু খেয়াল রাখবে। যদি তোমার ইন্টারেস্ট
হাই থাকে তাহলেই নিতে পারো। জিওগ্রাফিতে আমরা বারণ করি, অনার্স না থাকলে। আর কমার্সও অবশ্যই বারণ করি। আর অ্যানথ্রোপোলজির ক্ষেত্রে যদি বায়োসায়েন্স থাকে অবশ্যই এই সাবজেক্টটাই তোমরা পছন্দ করবে। এই হচ্ছে সাবজেক্টের বিষয়ে আমাদের বলা কথা, অর্থাৎ অপশনাল নেয়ার ক্ষেত্রে যেমন করে দেখতে হবে সেই দেখাশোনার বিষয়টি এইভাবেই রেখেছি। আনএকাডেমির ক্ষেত্রে যদি এটা প্রফেশনাল আউটলুক থেকে বলছি, এই যে অপশনাল সাবজেক্টগুলো আমরা দেখেছি, এই অপশনাল সাবজেক্টগুলি কিন্তু আনএকাডেমিতে গাইড করা হচ্ছে। বাংলা, কমার্স, আমি এক্ষুনি বলতে পারছি না, বাংলা, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সাইকোলজি, হিস্ট্রি, সোশিওলজি, অ্যানথ্রোপোলজি, এই সব সাবজেক্টগুলি কিন্তু আনএকাডেমিতে গাইডেন্স দেওয়া হচ্ছে এবং যথেষ্ট সুনামের সঙ্গে তারা অফলাইনে পড়িয়ে এসছেন, দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। সুতরাং আনএকাডেমিতে এই সুযোগ অনেকটা বড় আকারে রয়েছে এবং যারা স্বনামধন্য এডুকেটর রয়েছেন, আমিও তার মধ্যে পড়ি। আমি সোশিওলজির গাইড করে থাকি, সেটা শুরুতেও বলেছি। তো সেক্ষেত্রে এখানে যারাই অপশনাল পড়াচ্ছেন যথেষ্ট অভিজ্ঞ এবং ভীষণ স্টুডেন্ট ফ্রেন্ডলি। সেই হিসেবে আনএকাডেমিতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। একটা প্রলং টাইম এভরি মান্থে কোর্সের মধ্যে থাকে, যেমন আমারই সোশিওলজিতে প্রায় 22 ঘন্টা পার মান্থ ক্লাস শিডিউল রয়েছে। প্রতি ক্লাস 2 ঘন্টা করে, সপ্তাহে 3টে ক্লাস, 3 দুগুণে 6 ঘন্টার অ্যাভারেজে থাকে। তো সেক্ষেত্রে আনএকাডেমিতে এই ধরনের সুযোগ সুবিধা আছে। এছাড়া কম্পালসারি মেইন গাইড করারও যথেষ্ট দক্ষ এডুকেটর রয়েছেন। সুতরাং সেই অর্থে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আনএকাডেমি provides a lot of quality teachers or educators specialized in different subjects. So all are requested to be a part of this educational institution. যদি মনে হয় যে এখনো প্লাস লার্নার হিসেবে আনএকাডেমির একজন মেম্বার হতে পারোনি, তাহলে ধীরে তোমরা মনস্থির করো। ফলো ফ্রি ক্লাসেস ডেইলি। আমাদের কিছু ফ্রি ক্লাসের ব্যবস্থা রয়েছে, যেগুলোকে আমরা স্পেশাল ক্লাস বলে থাকি। অ্যান্ড দেয়ার you are provided with a lot of important data on the basis of your preference of course. আমরা এখানে বিভিন্ন সাবজেক্টের মধ্য দিয়ে ডাইনামিক, লেটেস্ট, কারেন্ট কিছু ইস্যু আলোচনা করি, কোশ্চেন আনসারের মধ্য দিয়ে সেগুলো সেট আপ করি। সেটা অপশনাল হতে পারে, ডেসক্রিপটিভ হতে পারে, এমসিকিউ মোডের কম্পালসারি সাবজেক্টগুলো হতে পারে। সেগুলোও তোমাদের যথেষ্ট সহায়তা করছে এবং তাতে কোনো সন্দেহ নেই। তো সাবস্ক্রাইব into আনএকাডেমি and use the referral code KDSR plus। আমার কোড যেমন KDSR plus, অর্থাৎ যদি এরকম কোনো স্যারের বা এডুকেটরের কোড ইউজ করে তোমরা অ্যাপ্লাই করো, তাহলে ইনস্ট্যান্টলি তোমরা 10% ছাড়ের দলে চলে আসবে। তাতে কি হবে, তোমার অনেকটা টাকা সেভ হয়ে যাবে। এছাড়া তোমরা যারা ফ্রি ক্লাসগুলো করছো, সেখানেও তোমাদের কিছু পয়েন্ট জমাচ্ছ। সেই পয়েন্টগুলো 5 থেকে 10% অনেক সময় হয়ে যায়। অ্যাভারেজে 15 to 20% তোমরা এমনিতেই ছাড়ের কবলে পড়বে। ফলে তোমরা অনায়াসে আরও একটা ছাড়ে তোমরা চলে আসতে পারবে। সাবস্ক্রাইবিং ইনটু আনএকাডেমি ইজ ভেরি ইজি। অর্থাৎ কীভাবে সাবস্ক্রাইব করবে সেটা অত্যন্ত সহজ। ডাউনলোড আনএকাডেমি ফ্রম
গুগল প্লে স্টোর আনএকাডেমির যে লার্নিং অ্যাপ আছে সেটা গুগল প্লে স্টোর থেকে তোমরা ডাউনলোড করবে। চুজ ইয়োর কোর্স WBPSC, এরপরেই তুমি যেটা সিলেক্ট করবে সেটা হচ্ছে WBPSC। দেন অ্যাপ্লাই দ্য রেফারাল কোড। তোমাকে রেফারাল কোড চাইবে, তোমার যেটা যে রেফারাল কোড মনে হবে, প্রত্যেক স্যারেরই কোনো না কোনো রেফারাল কোড থাকে, সেটা দেবে। দিলেই তুমি এবার চলে আসবে। আফটার ক্লিকিং অন দ্য রেফারাল কোডে তুমি যখনই ক্লিক করবে তখন লিঙ্ক ইউ উইল বি ডাইরেক্টেড টু দিস পেজ। এই পেজে তুমি চলে আসছো, সঙ্গে সঙ্গে এই পেজ চলে আসবে। তুমি রিড দ্য প্ল্যানস অ্যান্ড চুজ দ্য বেস্ট ওয়ান। এখানে 1 মাসের রয়েছে 1710 টাকা তোমার ফিজ লাগবে। 3 মাসের রয়েছে 4275 টাকা। 6 মাসের রয়েছে 7695 টাকা। 12 মাসের রয়েছে 9405 টাকা। 24 মাসের রয়েছে 13680 টাকা। সেক্ষেত্রে আমরা বারবার বলি যে যারা মনে করো যে আনএকাডেমির প্ল্যাটফর্মে আসবে, তাদের ক্ষেত্রে আমরা বারবার বলি এই 24 মাসের এটা ক্লিক করবে বা এটাকেই তোমরা পছন্দে রাখবে। তার কারণ কি, অনেকেই দেখেছি যে হয়তো 3 মাস করেছে, তারপর তার ভালো লেগে গেছে, সে আবার 6 মাস করতে চাইছে। তখনও মনে হচ্ছে যে আরও কিছুদিন করলে বোধহয় আরেকটু ভালো হয়, তারপর হয়তো 12 মাস করছে। তা এইভাবে দেখো টাকার অঙ্কটা কিন্তু অনেক বেড়ে যাবে। তাতে তুমি যদি ডাইরেক্ট 24 মাস করো, আশা করা যায় 24 মাস আনএকাডেমিতে ক্লাস করলে তুমি একটা জায়গাতে পৌঁছে যাবে। দেন ইফ ইউ ওয়ান্ট টু প্রসিড, ক্লিক অন দ্য বাটন প্রসিড টু পে। এইখানে তোমাকে ক্লিক করতে বলবে। তুমি ঠিক করে নিলে যে এই মাসটা আমি করব, করলেই তোমাকে এগিয়ে যেতে বলবে। তারপর দেন ইউ হ্যাভ টু গিভ ইউর ব্যাঙ্ক ডিটেলস। তুমি কিসে পে করবে সেটা তুমি ঠিক করো। তুমি কার্ডে করতে পারো, তুমি নেট ব্যাঙ্কিং করতে পারো, তুমি ইউপিআইয়ে করতে পারো, তুমি আরও অন্যান্য যেগুলো রয়েছে ইএমআই এরও ব্যবস্থা রয়েছে, ইএমআইতে করতে পারো। যেটা করবে সেটা সেখানে ক্লিক করবে। তো এই হচ্ছে আমাদের কোর্স ডিটেল, অর্থাৎ আমরা এইটুকুর মধ্যে রয়েছি। তো সেক্ষেত্রে আমরা বলবো যে আনএকাডেমির বাইরের যে স্পেশাল ক্লাসগুলো রয়েছে সেগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড ক্লাস, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। যথেষ্ট স্ট্যান্ডার্ড ক্লাস, সেগুলো দিয়েও যথেষ্ট উপকৃত হতে পারো, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আনএকাডেমির ভেতরে অজস্র সুযোগ সুবিধা রয়েছে, যেগুলো বাইরের থেকে আমরা সেগুলো প্রোভাইড করতে পারি না। শুধুমাত্র আনএকাডেমি প্লাস লার্নারদের ক্ষেত্রেই আমরা সেগুলো প্রোভাইড করে থাকি। যেমন বেশ কিছু কোর্স শুরু হয়েছে, 2021কে সামনে রেখে কোর্স শুরু হয়েছে। তোমরা তোমাদের পছন্দের এডুকেটার নিতে পারো। কোনো বিশেষ কোর্স যে 2021-এর প্রিলিমিনারি কোর্সে আমি আসবো, সেখানে 120 দিনের একটা কোর্স রয়েছে। সেই কোর্সে তোমাকে একটানা তৈরি করে তোমাকে 2021-এই প্রিলিমসে বসিয়ে দেওয়ার একটা চেষ্টা চলবে। এছাড়া 2022-এর প্রিলিমিনারি বসবে বলে যারা টার্গেট করছো, তাদের 250 দিনের একটা কোর্স চালু হয়েছে। সেখানেও টপ এডুকেটাররা তোমাদের ক্লাস নেবেন। তোমার এডুকেটার পছন্দ করে সেই ব্যাচে আসতে পারো। এছাড়া পিএসসি এসআই ফুড
যারা অ্যাপ্লাই করেছো বা পরীক্ষায় বসবে ঠিক করেছো, তাদের জন্যও একটা কোর্স ডেভেলপ হয়েছে। এইভাবে তোমরা আসতে পারো। এক একটা সাবজেক্টের একাধিক ফ্যাকাল্টি রয়েছে। সেই ফ্যাকাল্টিতে ধরে ধরে তোমরা আসতে পারো। তোমরা সেই যে এই স্যারের ক্লাস আমরা করব, সেই অনুযায়ী সেই ফ্যাকাল্টির ক্লাস তোমরা করতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। এই রকম সুযোগ সুবিধার মধ্য দিয়ে আনএকাডেমি তোমাকে ধীরে ধীরে তৈরি করে দেবে এবং তোমাকে ক্রমশ একটা কমপ্লিট একটা কম্পিটিটিভ ডোমেনের একটা কম্পিটিটর হিসেবে তোমাকে তৈরি করে দেবে। মনে রাখতে হবে এখানে অফলাইনে যে সুযোগ সুবিধা রয়েছে প্রায় সেগুলিই রয়েছে। এখানে স্যারদের সঙ্গে চ্যাটে কথা বলা যায়। ডাউট ক্লিয়ারিং ক্লাসে এসে চ্যাটের মধ্য দিয়ে তোমার কী কী সমস্যা হচ্ছে সেগুলো জানাতে পারো। তুমি এমসিকিউ প্র্যাকটিস সেট, এছাড়া পোলের মধ্য দিয়ে তুমি এমসিকিউ টেস্টে অংশ নিতে পারো, কুইজে অংশ নিতে পারো এবং লিডার বোর্ডের মধ্য দিয়ে তুমি দেখতে পারো যে হয়তো 500 ছেলে মেয়ে ক্লাস করছে, তুমি কত নম্বর র্যাঙ্কে আছো, কতগুলো কারেকশান করেছো, কতগুলো সঠিক উত্তর দিয়েছো, সেখানে তোমার র্যাঙ্ক ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এইভাবে তুমি নিজেকে যাচাই করতে পারো। সে ব্যবস্থা রয়েছে। এছাড়া যে সুবিধে রয়েছে তা হলো তুমি অনেক সময় ডেসক্রিপটিভ লিখে কাউকে, এখানে বলেছি 800 নম্বরের ডেসক্রিপটিভ পরীক্ষা তোমাকে দিতে হবে, আর 800 এমসিকিউ। মেইনের 1600 পরীক্ষায় 800 ডেসক্রিপটিভ, 800 এমসিকিউ। 800 ডেসক্রিপটিভের মধ্যে 200 রয়েছে বাংলা বা হিন্দি উর্দু যেটা নেবে, আর 200 রয়েছে ইংরেজি। এই দুটো ডেসক্রিপটিভ বলেছিলাম। আর অপশনালের 200 200 400 দুটো পেপারে ডেসক্রিপটিভ। এই 800 নম্বরের ডেসক্রিপটিভ তোমাকে এও বলেছিলাম যে একটা বিশেষ প্র্যাকটিসের মধ্য দিয়ে তোমাকে তৈরি করতে হবে এবং সেই লেখাগুলো ঠিকঠাক হচ্ছে কি না, বা কোনো একটা নোট তৈরি করে যদি মনে করো যে আনএকাডেমির এডুকেটরদের দিয়ে আমরা দেখিয়ে নেব, তারও যথেষ্ট সুলভ ব্যবস্থা রয়েছে। এখানে টেলিগ্রাম চ্যানেল খোলা আছে প্রত্যেক স্যারের। সেই চ্যানেলের মধ্য দিয়ে স্যারদেরকে কোনো কিছু মেসেজ করতে পারো। এছাড়া আনএকাডেমির এডুকেটর অ্যাপের ভেতরেও মেসেজিংয়ের ব্যবস্থা আছে। টেলিগ্রামের মধ্য দিয়ে মেসেজ করতে পারো। টেলিগ্রামের মধ্য দিয়ে এডুকেটররা অনেক ইনফরমেশন দেয়, সেগুলো ফলো করতে পারো এবং সহজে সেখান থেকে তোমরা অনেক বেশি ইনফরমেশান গ্যাদার করতে পারো। মনে রাখতে হবে আজকেও প্রায় আমরা 10 মাসের দিকে এগোচ্ছি যে অফলাইন এডুকেশন প্রায় বন্ধ হয়ে আছে। তাছাড়া এখন অনেককেই জিজ্ঞেস করছি যে অফলাইন এডুকেশন চালু হলে তারা আসতে রাজি কি না। অনেকেই বলছেন যে না, অফলাইন এডুকেশনে সেই আবার যারা অনেক দূরে থাকে তারা মনে করে যে আবার একটা সেটেলমেন্ট দরকার, অর্থাৎ একটা জায়গায় থাকতে হবে, তার একটা লিভিং কস্ট, তার ফুডিং চার্জ, তার লজিং চার্জ থেকে আরম্ভ করে আরও অনেক কিছু, যে প্রায় 8 থেকে 10,000 টাকা পার মান্থের একটা খরচ রয়েছে। সেই খরচটা আমরা কেন করতে যাব? আমরা ঘরে বসেই যখন ক্লাসরুম আমাদের ঘরে চলে এসছে, উন্নত প্রযুক্তি, ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি ব্যবহার করছে আনএকাডেমি, তার ফলে অতি সহজে তোমরা ঘরে বসেই ক্লাস করতে পারছো, তাতে কোনো সন্দেহ নেই, কোনো অসুবিধেও নেই। তো সেই জায়গা থেকে অনলাইন এডুকেশানে ক্রমশ অ্যাসপিরেন্টরা রপ্ত হয়ে উঠছে। সেই এডুকেশনের মধ্য দিয়ে অতি চিপ, আমরা আজকে হিসেব করছিলাম 2 বছরের যে কোর্স ফিস, তাতে হিসেব করলে দেখা যাচ্ছে যে দিনে 20 টাকা 13 পয়সা, দিনে 20 টাকা 13 পয়সার মতো খরচ। এবং আনএকাডেমি
ভেরি রিসেন্টলি একটা আরও বড় সুবিধে এনে দিয়েছে, সেটা হচ্ছে এই টাকাটাকে একবারে না দিয়ে মান্থলি ইএমআইতে 600 সামথিং টাকা ইএমআইতে, এবং নো ইন্টারেস্ট, নো কস্ট, এই ইএমআইতে দিতে হবে বলে কোনো ইন্টারেস্ট কিন্তু ইএমআই জুড়ছে না। ফলে এটাকে যদি তুমি ভেঙে ২ বছরে ২৪ মাসে ভাগ করে নিতে চাও, তাতে কোনো অসুবিধে নেই। ইএমআইয়ের ব্যবস্থা রয়েছে। আনএকাডেমি সেই ব্যবস্থা রিসেন্টলি অ্যানাউন্স করেছে, এবং আগামী দিনে আনএকাডেমি যত রকম সুযোগ সুবিধা আসবে সেগুলি লার্নারদের প্রোভাইড করবে, এবং প্রযুক্তিগত টেকনোলজিক্যাল যা কিছু ডেভেলপমেন্ট আসবে সেখানেও আনএকাডেমি তার ডেইলি আপগ্রেডেশনের মধ্যে রয়েছে। আরও উন্নত, আরও হ্যাসেল ফ্রি ব্যবস্থা করা যায় কি না, সেই ধরনের একটা চেষ্টা অনবরত তাদের টেকনোলজিস্টরা ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি প্রোভাইড করার জন্য অনবরত পরিশ্রম করে চলেছে। ফলে অনলাইন এডুকেশনের মধ্য দিয়ে অনায়াসে তোমরা WBCS এর মতো রাজ্যওয়ারি সেরা চাকরিতে তোমরা চলে আসতে পারো। এখানে যথেষ্ট স্ট্যান্ডার্ড লার্নাররা রয়েছেন, তাদের মধ্যে কথোপকথনের মধ্য দিয়ে তোমরা আরও বেশি নিজেদেরকে ইকুইপ করতে পারো। সবচেয়ে বলবো, যদি আমার তরফ থেকে কোনো সাজেশান আমি দিই, তাহলে এটাই বলবো, আনএকাডেমির ভেতরে থেকে আমার যা মনে হয়েছে যে এখানে বাইরে থেকে অর্থাৎ ভেতর থেকে যে কথাগুলি আমরা বলছি, বাইরেও একই ধরনের অনুভূতি যা আমরা তোমরা বাইরে থেকে আনএকাডেমির ভেতরটা জানতে পারছো না, আমরা ভেতর থেকে যে কথাগুলো বলছি তোমরা বাইরে থেকে আনএকাডেমিতে এসেও সেই একই জিনিস দেখতে পাবে। তাহলে আনএকাডেমিতে আসার মূল কারণটা কি? আবেদন কেন করছি? আবেদন করছি, এটি এখনও চিপ, যথেষ্ট চিপ। গোটা ভারতবর্ষ তথা বিশ্বে এই পয়সাতে এই এডুকেশন দিতে পারবে না। এই জন্য বলছি। ২ হচ্ছে যে জলের দরে ফলের রস বলছেন, যারা পড়াবেন তারা নিঃসন্দেহে কোয়ালিফাইড, নিঃসন্দেহে এক্স ওয়ার্কার, এডুকেটর রয়েছেন, যাদের হাত দিয়ে অফলাইনে হাজার হাজার ছেলেমেয়ে চাকরির মুখোমুখি পৌঁছেছে। সেই জন্যে আমরা কি বলি, পরীক্ষা প্রার্থনীয় এই কথাটি এই এডুকেটরদের যাচাই করার জন্য কোনো প্রয়োজন নেই। এই এডুকেটররা স্বনামেই পরিচিত। গোটা পশ্চিমবঙ্গের যারা কম্পিটিটিভ এই ডোমেনে রয়েছে, তারা কম বেশি এদের নাম সাবজেক্ট ওয়াইজ এদের নাম তোমরা ভালো জানো। সেই হিসেবে আমি শেষ আবেদন করব, যারা আনএকাডেমিতে আসতে চাও তারা দ্রুত আনএকাডেমিতে এসে নিজেরা সাকসেস পাও। আর যারা আনএকাডেমির মধ্যে রয়েছে, এই স্পেশাল যারা প্লাস কোর্সগুলো করছো, অপশনাল কোর্স ইমিডিয়েটলি শুরু হয়েছে। যেমন আমার হয়েছে, গত মাসেই কয়েকটা ক্লাস করেছি। এই মাসে আমরা আবার সোম, মঙ্গল, বুধ, আজকেও যেমন ক্লাস আসে সন্ধ্যে 7টায়, 7টা থেকে 9টা। যারা সোশিওলজিতে ইন্টারেস্টেড তারা দ্রুত তোমরা জয়েন করো। আনএকাডেমি এবং আমার তরফ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে, নতুন বছরের শুভেচ্ছা দেরি হলেও জানাচ্ছি। জানিয়ে এই ক্লাসটি এখানে আমরা শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে থ্যাংক ইউ।